ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে রেপ অফ দ্য লকের ক্যান্টো 4 এর পার্ট 6 নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। আশা করি এর আগের রেপ অফ দ্য লকের ক্যান্টো 4 এর সমস্ত পার্টগুলো সবাই ফলো করেছো। যারা যারা করনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই সমস্ত অংশের ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আজকের ক্লাসটি তোমাদের আশা করি বুঝতে সুবিধা হবে। পাশাপাশি রেপ অফ দ্য লকের ক্যান্টো 4 বেসড বা সমস্ত রেপ অফ দ্য লকের ওপরে ফুল পোম বেসড লাইন বাই লাইন এক্সপ্লানেশন সহ নোটস, ওয়ান লাইনার্স এবং গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তর সহ প্র্যাকটিস সেট পেতে চাইলে বা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে চাইলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে খুব স্বল্প মূল্যে তোমরা এই সমস্ত নোটস পারচেস করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের পেইড মেম্বারশিপ গ্রুপ জয়েন করতে পারো, যেখানে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের ফুল সিলেবাস বেসড সমস্ত ক্লাসেস পেয়ে যাবে মান্থলি খুব স্বল্প মূল্যে। তাই যারা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এবং সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসের আপডেট পেতে হলে বা গুরুত্বপূর্ণ যে কোনো ইনফরমেশনের জন্য বা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেড মেম্বারশিপ গ্রুপের লিঙ্কের পাশাপাশি উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, আজকের ক্লাসে আমরা পার্ট 5-এ যতদূর আলোচনা করেছিলাম তারপর থেকে আমরা আলোচনা করব। কি বলা হয়েছে? সি সেইড দেন র্যাগিং টু স্যার প্লুম রিপেয়ার্স অ্যান্ড বিডস হার বিউ ডিম্যান্ড দ্য পেরিয়াস হেয়ার্স। এই অংশে আমরা সেই বেলিন্ডার যে চুরি যাওয়া লক সেটা ফেরত আনার ব্যর্থ প্রচেষ্টা দেখতে পাবো, যা তার বন্ধু থ্যালাস্ট্রিসের প্রেমিক স্যার প্লুমের মাধ্যমে করা হয়েছিল। থ্যালাস্ট্রিস অনুরোধ করে, বেলিন্ডার পক্ষ হয়ে রাগান্বিত হয়ে তার প্রেমিক স্যার প্লুমকে সে নির্দেশ দেয় যে ব্যারনের কাছ থেকে যেন সেই মহামূল্যবান চুলটা সে ফেরত চায়। স্যার প্লুম এখানে হস্তক্ষেপ করে কিভাবে? না, একজন অহংকারী দরবারি হিসেবে তার অ্যাম্বার স্নফ বক্স এবং বেদ নিয়ে সে গর্বিত ব্যারনের কাছে সে যায় সেই লকটা চাওয়ার জন্য। কিন্তু তিনি ব্যারনের কাছে গিয়ে একটা দুর্বল স্ল্যাং ভরা বক্তব্য দেন, হাস্যকরভাবে শপথ বাক্য উচ্চারণ করেন এবং জোর দেওয়ার জন্য তার স্নফ বক্সে আঘাত করেন। তিনি বলেন, আমার প্রভু, চুলটাকে যেতে দাও, ঈশ্বরের দিব্যি, ভদ্র হও, ইত্যাদি ইত্যাদি দিয়ে সে চুলটাকে চাইতে যায়। এইটা আমরা এই অংশে দেখতে পাবো। মানে শেষ পর্যন্ত ব্যারন যে অবজ্ঞা ভরে চুল ফেরত দিতে অস্বীকার করে সেটা দেখতে পাবো এবং শপথ করেন যে তিনি এই চুলটি চিরকালই তার কাছে রাখবেন। এটা একটা তুচ্ছ বিতর্ককে তুলে ধরে, যেখানে দেখা যায় যে পুরুষ দরবারি যথাযথ মর্যাদাপূর্ণ চ্যালেঞ্জের মাধ্যমে সমাধান করতে অক্ষম হচ্ছে। মহাকাব্যের বিশালতার সাথে একটা পরিস্থিতির বৈপরীত্য এখানে দেখা যায়, যেটা কিনা একটা উপহাসমূলক মহাকাব্যিক শৈলীর মূল উপাদান। তো দেখো, এখানে বলা হচ্ছে যে বেলিন্ডার চুলের গুচ্ছ কেটে নেওয়ার পর থ্যালাস্ট্রিস প্রচন্ড রেগে যায়। সে তার প্রেমিক স্যার প্লুমকে আদেশ দেয় যে ব্যারনের কাছ থেকে সেই চুল ফেরত আনতে, এবং স্যার প্লুম ফাঁপা, বোকা, ভানবাজ অভিজাত পুরুষ হিসেবে ব্যঙ্গাত্মকভাবে এখানে চিত্রিত হয়েছে সেটা আমরা দেখতে পাবো। তাহলে সি সেইড, সি বলতে এখানে থ্যালাস্ট্রিস, দেন রেজিং টু স্যার প্লুম রিপেয়ার্স। রেজিং মানে ক্রুদ্ধ, প্রচন্ড রেগে যায়, রিপেয়ার্স মানে দ্রুত এগিয়ে যাওয়া। তাহলে কথা শেষ করে থ্যালাস্ট্রিস প্রচন্ড রেগে বা রাগে স্যার প্লুমের দিকে ছুটে আসে। মানে এখানে তীব্র আবেগের পরে কমেডির প্রস্তুতি হচ্ছে। এরপরেই দেখো যেটা হবে, যেন কমেডি তৈরি হবে। অ্যান্ড বিডস হার বিউ ডিম্যান্ড দ্য প্রিসিয়াস হেয়ার। বিডস আদেশ দেয়, বিউ মানে ফ্যাশন প্রিয় প্রেমিক, প্রিসিয়াস হেয়ার বেলিন্ডার চুলের গুচ্ছ। থ্যালাস্ট্রিস স্যার প্লুমকে আদেশ দেয় ব্যারনের কাছ থেকে সেই মূল্যবান চুল যেন সে চেয়ে আনে, ফেরত নিয়ে আসে। তুচ্ছ চুলকে মূল্যবান সম্পদ বলা হচ্ছে, মক এপিক বলা হচ্ছে। এই যে প্রিসিয়াস হেয়ার, চুলটা তুচ্ছ, মক এপিক স্টাইল বলে বলা হচ্ছে। স্যার প্লুম অফ অ্যাম্বার স্নাফ বক্স জাস্টলি ভেইন অ্যান্ড দ্য নাইস কন্ডাক্ট অফ আ ক্লাউডেড কেন। তাহলে অ্যাম্বার স্নাফ বক্স মানে অ্যাম্বারের তৈরি সুগন্ধি তামাকের সেই বাক্স, স্নাফ বক্স। জাস্টলি ভেইন, তুচ্ছ জিনিস নিয়ে অহংকারী হয়ে যাওয়া। তাহলে স্যার প্লুম নিজের দামি স্নাফ বক্স নিয়ে কিন্তু খুবই গর্বিত। পোপ এখানে ব্যঙ্গ করে দেখাচ্ছেন তার অহংকারের বিষয় একেবারেই যে ফাঁপা সেটা তিনি এখানে বোঝাতে চাইছেন। আয়রানি প্রয়োগ করা হয়েছে। অ্যান্ড দ্য নাইস কন্ডাক্ট মানে সুন্দর বা ভালো আচরণ, সুন্দরভাবে ধরার একটা ভঙ্গি। ক্লাউডেড কেন মানে অলঙ্কৃত ছড়ি, কেন মানে আমরা ছড়ি বা বেত। তাহলে স্যার প্লুম ছড়ি ধরার ভঙ্গিতেই
নিজেকে মহৎ মনে করছেন, মানে বীরত্বের বদলে ভদ্রতার একটা যেন অভিনয় করছেন, তিনি সত্যিকারের বীর নয়, যেন অভিনয় করছেন তিনি ভদ্র। সমাজের ফাঁপা সেই মানসিকতাকে পোপ এখানে চিত্রিত করেছেন। উইথ আর্নেস্ট আইজ অ্যান্ড রাউন্ড আনথিঙ্কিং ফেস হি ফার্স্ট দ্য স্নাফ বক্স ওপেন দেন দ্য কেস। দেখো কি বলা হচ্ছে, উইথ আর্নেস্ট আইজ, গম্ভীর দৃষ্টি, আর্নেস মানে গম্ভীর দৃষ্টি, আনথিঙ্কিং ফেস, নির্বোধ চেহারা। সে দেখতে গম্ভীর হলেও আসলে কিন্তু সে বুদ্ধিহীন, তার চেহারাটা দেখতে গম্ভীর মনে হচ্ছে কিন্তু ফেস দেখে বোঝা যাচ্ছে সে একদমই নির্বোধ, বুদ্ধিহীন। আয়রনি প্রয়োগ করা হচ্ছে, মানে বাহ্যিক যে ভাব আর অন্তরের গুণ সম্পূর্ণ বিপরীত, সেটাই দেখানো হচ্ছে। হি ফার্স্ট দ্য স্নাফ বক্স ওপেন দেন দ্য কেস। স্নাফ বক্স মানে তামাক রাখার সেই বাক্স, আর কেস বলতে এক্ষেত্রে সেই বাইরের আবরণকে বলা হচ্ছে। তাহলে কথা বলার আগে সে নাটকীয়ভাবে কি করলো, স্নাফ বক্স খুললো। কথার বদলে সে অঙ্গভঙ্গি করছে, আড়ম্বরই যেন তার কাছে আসল, মানে কমিক ডিল এটা বোঝানো হচ্ছে এখানে। অ্যান্ড দাস ব্রোক আউট হঠাৎ বলে ওঠে, মাই লর্ড হোয়াই হোয়াট দ্য ডেভিল জিডস ড্যাম দ্য লক ফর গড ইউ মাস্ট বি সিভিল। তাহলে কি দেখা যাচ্ছে যে না, হোয়াট দ্য ডেভিল মানে বিস্ময়সূচক একটা গালি, মানে তার কথা শুরু হয় একদমই অগোছালো ভাবে। কলোকুয়াল ডিকশন, অ্যান্টি ক্লাইম্যাক্স ইউজ করা হয়েছে। জডস, জেড, আর এই দেখো যে ডি এবং এস দেওয়া হয়েছে, মানে ঈশ্বর সংক্রান্ত একটা শপথ এখানে বোঝানো হচ্ছে। ফর গড মানে ঈশ্বরের নামে বা ঈশ্বরের নামে। ইউ মাস্ট বি সিভিল মানে আমরা বলি না ঈশ্বরের নামে শপথ করে বলছি, বা ভগবান করুক তোমার যেন মঙ্গল হয়, বা ভগবান করুক তুমি যেন সত্যিটা বলো, ভগবানের দোহাই তুমি সত্যিটা বলো, এইভাবে আমরা যে বলি ঈশ্বরের নামে শপথ করে, সেটাই বোঝানো হচ্ছে এখানে। জেডস ড্যাম দ্য লক ফর গড এরকম বলে এখানে সেভাবেই বোঝানো হচ্ছে ঈশ্বরের নামে শপথ করে। সিভিল মানে ভদ্র, মানে ধর্মীয় সেই ধরনের শপথকে তুচ্ছ গালাগালিতে যেন পরিণত করা হয়েছে এখানে। তাকে যেন গালাগালি করে যে তুমি এরকম একটা কাজ করলে, ঈশ্বরের নামে শপথ করে বলছি ভদ্র হও, নৈতিক অবক্ষয়ের চিহ্ন, মানে ঈশ্বরের শপথটাকে যেন একটা গালাগালি সুলভ ভঙ্গিতে ইউজ করা হয়েছে, তাই না? প্লেগ অন ইট দিস পাস্টার জেস্ট নে প্রীতি পক্স। প্লেগ মানে অভিশাপ, প্রীতি অনুগ্রহ করে। গিভ হার দ্য হেয়ার, প্লেগ মানে অভিশাপ, পক্স প্লেগ পক্স অভিশাপ, প্রীতি মানে অনুগ্রহ করে। তাহলে তার ভাষা আরো বিশৃঙ্খল এবং হাস্যকর হয়ে ওঠে। কমিক এক্সাজারেশন। গিভ হার দ্য হেয়ার হি স্পোক অ্যান্ড র্যাপড হিজ বক্স। গিভ হার দ্য হেয়ার, শেষে সে যুক্তির বদলে স্নাফ বক্সে কি করলো, টোকা দিল। এই যে র্যাপড মানে টোকা দেওয়া, মানে অহংকারের প্রতীক, ফাঁপা ভদ্রলোকই দেখালো, মানে অভিজাত সমাজের কৃত্রিমতাটা এখানে পোপ তুলে ধরছেন। মানে স্যার প্লুমের অদ্ভুত ও হাস্যকর অনুরোধের উত্তরে, মানে স্যার প্লুমকে যখন থ্যালাস্ট্রিস বলল, স্যার প্লুম একটা মেকি ভদ্রতার ভান বা মেকি একটা দক্ষতা, গম্ভীর স্বভাব দেখিয়ে এসে ব্যারনের কাছে গেল এবং ব্যারনকে একটা বিশৃঙ্খল, অযোগ্য, অগোছালো ভাষায় ঈশ্বরের নামে ফাঁপা একটা শপথ করে একটা ফাঁপা ভদ্রলোকী দেখিয়ে সেই চুলটা ফেরত দিতে বলল, এবং তার কাজেই যেন সেই মেকি ভদ্রলোকীতে সেই স্ন্যাপ বক্স খোলাতেই সে ব্যস্ত থাকা অবস্থাতেই এটা করলো। এরপরে আমরা কি দেখব, ইট গ্রিপস মি মাচ রিপ্লাইড দ্য পিয়ার আগেইন। এখানে পিয়ার মানে সেই অভিজাত ব্যক্তি, মানে এখানে ব্যারনকে বলা হচ্ছে। দেখো তাহলে এক্ষেত্রে আমরা দেখবো স্যার প্লুম এসে তার কাছে অগোছালো ভাবে একটা বেশ মেকি ভাবে কথাটা বললো চুলটা ফেরত দেওয়ার, তো তার এই অদ্ভুত হাস্যকর এই অনুরোধে ব্যারন কি কথা বলছে সেটা দেখতে পাবো এখানে। সে ভদ্রতার ভান করে কিন্তু স্পষ্ট জানিয়ে দিল যে সে বেলিন্ডার ওই চুল ফেরত দিতে পারবে না। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে পোপ ব্যারনের সেই মিথ্যা বীরত্ব, আত্মগর্ব এবং নৈতিক শূন্যতাকে ব্যঙ্গ করেছেন। তাহলে ইট গ্রিপস মি মাচ, গ্রিপস মানে কষ্ট দেয়, এটা আমাকে অনেক কষ্ট দেয়। কে বললো? পিয়ার মানে ব্যারন। এগেইন আবারও। হু স্পিক্স সো ওয়েল শুড এভার স্পিক ইন ভেইন। তাহলে ব্যারন ভান করে বললো যে সে খুব দুঃখিত। এই দুঃখ কিন্তু আসল দুঃখ নয়, কেবল সামাজিক ভদ্রতা একটা অভিনয় করা। হু স্পিক সো ওয়েল, এত সুন্দরভাবে যে কথা বলে, শুড এভার স্পিক ইন ভেইন বৃথা ফলহীন, মানে সে স্যার প্লুমের কথার প্রশংসা করলো যদিও তা হাস্যকর। যে এত সুন্দর কথা বলে তার কথা কি ব্যর্থ হতে পারে? মানে পোপ এখানে একদম দ্বিগুণ ব্যঙ্গ করছেন। কথা ভালো বলা মানেই সে যে অর্থপূর্ণ হবে সেটা কিন্তু নয়,
তিনি এটা বোঝাতে চেয়েছেন। মানে ব্যারন প্লুমের কথার প্রশংসা করলো, দিয়ে বললো এটা কি ব্যর্থ হতে পারে, কিন্তু কিন্তু সেই কথার কোনো অর্থই নেই, সেটা আমরা বুঝতে পারছি। বাট বাই দিস লক, this sacred lock I swear, which nevermore shall join its parted hair. By this lock I swear, এই চুলের গুচ্ছের নামে শপথ করে বলছি কিন্তু আমি। স্যাক্রেড মানে পবিত্র, মানে ব্যারন চুলের গুচ্ছকে পবিত্র বা একটা খুব শুদ্ধ বস্তু বানিয়ে শপথ করছেন। তুচ্ছ বস্তু দিয়ে শপথ, মানে এখানে নৈতিক একটা অবক্ষয় সমাজের, সেটাকে দেখানো হচ্ছে। আমরা শপথ কি করে করি? কোনো ভালো কিছুর নাম করে, ঈশ্বরের নাম করে, এখানে চুলের নাম করে শপথ হচ্ছে। তারপরে হুইচ নেভার মোর শ্যাল জয়েন ইটস পার্টেড হেয়ার, নেভার মোর আর কখনো নয়, পার্টেড হেয়ার যেখান থেকে কাটা হয়েছে, এই চুল আর কখনো বেলিন্ডার মাথায় ফিরবে না। মানে এটা স্থায়ী একটা বিচ্ছেদের ঘোষণা, যে যেখান থেকে পার্ট হয়েছে সেখানে আর কখনো জয়েন হবে না। এটা তাই তো, ব্যঙ্গাত্মক স্থায়ী বিচ্ছেদের যেন ঘোষণা করে দেওয়া হচ্ছে। হুইচ নেভার মোর ইটস অনার্স শ্যাল রিনিউ, অনার্স মানে সেই মর্যাদা বা সৌন্দর্য, রিনিউ পুনরায় ফিরে পাওয়া। তাহলে এই চুল আগের সৌন্দর্য বা মর্যাদা বা আগের সেই যোগ্যতার কোনোদিনও ফিরে পাবে না। চুলকে মানুষের মতো সম্মান দেওয়া হচ্ছে এখানে, মক এপিক, তাই না? ক্লিপড ফ্রম দ্য লাভলি হেড where let it grew, ক্লিপড মানে কাটা হয়েছে, লাভলি হেড মানে সুন্দর মাথা, সুন্দরী বেলিন্ডা মাথা থেকে, সুন্দরী বেলিন্ডার মাথা থেকে এই চুলটা কাটা হয়েছে, তাই না? ক্লিপড কাটা হয়েছে, ফ্রম দ্য লাভলি হেড সুন্দরী মাথা থেকে, where let it grew যেখানে এটা বেড়ে উঠেছিল, সুন্দরী বেলিন্ডার মাথা থেকে এটা কাটা হয়েছে। সৌন্দর্যকে সহিংসভাবে ছিন্ন করার কথা বলা হয়েছে। দ্যাট while my nostril draw the ভাইটাল এয়ার, ভাইটাল এয়ার জীবন ধারণকারী সেই বাতাস, নস্ট্রিল নাসারন্ধ্র, নাসিকা, নাকের যে ফুটো। তাহলে যতদিন সে বেঁচে থাকবে, অত্যন্ত একটা গুরুগম্ভীর শপথ দেখানো হচ্ছে এখানে, মানে তুচ্ছ বিষয়কে নিয়েই করা হচ্ছে, যেন অত্যন্ত গুরুগম্ভীর ভাবে শপথ করছে সেটা বলা হচ্ছে। দিস হ্যান্ড হুইচ ওন ইট শ্যাল ফর এভার ওয়্যার, তাহলে যতদিন সে বেঁচে থাকবে, যে হাতে সে চুল কেটেছে সে হাতই সেই হাতেই সে তা রাখবে। মানে ওনিট অর্জন করেছে যেটা, ফর এভার ওয়্যার চিরকাল ধারণ করবে। তাহলে যতদিন সে বেঁচে থাকবে তার এই হাতেই, যে হাতে সেই চুলটা কেটেছে, এই হাতেই সেটা সে ধারণ করে রাখবে, মানে চুলটা ধরে রাখবে। চুলকে যেন ট্রফি বলা হচ্ছে এখানে, বিজয়ের ট্রফি বানানো হয়েছে, তাই না? চুলটা যেন ট্রফি, সে যেন সব দিনই ধরে রাখবে যতদিন সে বেঁচে থাকবে। একটা তুচ্ছ জিনিসকে নিয়ে মহাকাব্যিক একটা আঙ্গিক দেওয়া হয়েছে। হি স্পোক অ্যান্ড স্পিকিং ইন প্রাউড ট্রাম্প স্প্রেড দ্য লং কন্টেন্টেড অনার্স অফ হার হেড। হি স্পোক বলছে, প্রাউড ট্রায়াম্ফ অহংকারপূর্ণ বিজয় স্প্রেড প্রদর্শন করলো। কথা বলার সঙ্গে সঙ্গে সে গর্ব ভরে চুলগুলোকে দেখালো। মানে নৈতিক জয় এখানে শুধু নয়, সে সেগুলোর ওপরে গর্বিত, আত্মগর্ব শুধু এখানে যেন বোঝা যাচ্ছে, তাই না? লং কন্টেন্টেড মানে দীর্ঘদিন ধরে লড়াই করা, অনার্স অফ হার হেড বেলিন্ডার চুল। তাহলে সে সেই বহুল আকাঙ্ক্ষিত চুল গর্বের সঙ্গে তুলে ধরে। তুচ্ছ সৌন্দর্যকে যুদ্ধ জয়ের পুরস্কার বানানো হয়েছে। মানে সে দুঃখ প্রকাশ করলো প্রথমে যে স্যার প্লুমের বক্তৃতা বৃথা গেছে, সেটাকে সে ব্যঙ্গ করে বললো, এত সুন্দর কথা, শুড এভার স্পিক ইন ভেইন, ব্যর্থ হওয়ার জন্য কি বলা উচিত, বা ব্যর্থ হবে কি, কিন্তু সে ব্যর্থই হয়েছে। তাহলে সে দুঃখ প্রকাশ করলো স্যার প্লুমের সেই কথাকে বৃথা প্রমাণ করার জন্য, যা নির্দেশ করেছিল যে তার মেনে চলার কোনো ইচ্ছা, কারণ স্যার প্লুম যেটা বলেছিল সেটা তার মেনে চলার কোনো ইচ্ছে নেই, স্যার প্লুম চেয়েছিল সে দেবে না। তিনি যে লকটি চুরি করেছিলেন তার মাধ্যমে গম্ভীরভাবে শপথ করে তিনি সেটাকে চিরকাল একটা ট্রফি হিসেবে রাখবেন, সেটা বলে দিল। তিনি গর্ব করে এই চুলটিকে একবার কেটে ফেলার পর আর পুনরায় যে সেটাকে নতুন করা যাবে না বা সংযুক্ত করা যাবে না, তিনি তার বাকি জীবন যে এটি পরে থাকবেন, সেই লকটি, বিতর্কিত লকটি, যেটাকে তিনি বিজয়ভাবে প্রদর্শন করছেন, শেষে সেটা বলছেন। তার এই প্রত্যাখ্যানকে তিনি যেন শিলমোহর দিয়ে দিচ্ছেন। চুলের এই কেটে দেওয়া প্রকাশ্যে সবার সামনে সম্মানের কারণে বেলিন্ডার কষ্ট এবং অপমানকে যেন তিনি শিলমোহর দিয়ে দিচ্ছেন। ব্যারনের অহংকার এখানে প্রকাশ পাচ্ছে এবং সমগ্র এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটার একটা তুচ্ছ দিক তুলে ধরা হয়েছে এখানে, যাকে পোপ একটা মহাকাব্যের উন্নত ভাষায় একটা ছোটখাটো ঝগড়ার কাঠামো দিয়ে যেন তিনি ব্যঙ্গ করেছেন। আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। যদিও এই অংশটা ছোট,
তবু আমরা ক্লাসটা এখানেই শেষ করব, কারণ এর পরের অংশটা কন্টিনিউয়াস হবে। সেটা যদি আমরা শুরু করি তাহলে এই ক্লাসটা বড় হয়ে যাবে। কিন্তু আমি প্রত্যেকটি পার্ট ছোট ছোট সুন্দরভাবে ভাগ করে প্রত্যেকটি ক্লাসে তোমাদেরকে ইন ডিটেইল ডিসকাশন সহ বুঝিয়ে দিচ্ছি। তাই আশা করি আজকের পার্টটা সবাইকে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে রেপ অফ দ্য লকের ওপরে ক্যান্টো 4 এর পার্ট 7 নিয়ে।